নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল ঢাকুরিয়ায় এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ইউরো অঙ্কো সার্জন ডক্টর বাস্তব ঘোষকে। স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আজকে আমরা শুরুতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ইউরিন ইনফেকশন। এই ইউরিন ইনফেকশন কি, ইউরিন ইনফেকশন কেন হয়, কাদের হয়, ইউরিন ইনফেকশন হলে তার প্রাথমিক চিকিৎসা, এই সমস্ত বিষয়ে থাকবে আজকে আমাদের আলোচনায়। খুব কমনলি মহিলাদের ক্ষেত্রে ধরুন ইউরিনারি প্যাসেজ, ভেজাইনা এবং রেকটাম মানে পায়ুদার সবকটা খুব কাছাকাছি, ফলে এই জায়গা থেকে যদি কোনো ইনফেকশন থাকে সেটা কিন্তু কমনলি ইউরিনারি ইনফেকশন হতে পারে। মহিলাদের ক্ষেত্রে যেহেতু ইউরিনারি প্যাসেজ বা ইউরেথ্রাল লেন্থ খুব ছোট হয়, পাবলিক টয়লেট ইউজ করে, বিশেষ করে ওয়েস্টার্ন টয়লেট কমোড যেটাকে বলি আমরা, সেইগুলো ইউজ করলে কিন্তু ক্রস ইনফেকশন হতে পারে। পুরুষদের ক্ষেত্রে এইটা চান্স কম থাকে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা বেশ বেশি। এছাড়া জল খাওয়ার প্রবণতা যদি কম থাকে কারোর, এক্সেসিভলি ধরুন উপোস করছে, ট্রেন জার্নি করছে, জল কম খাচ্ছে, তখন যদি অল্প বিস্তর ইনফেকশন থেকে থাকে সেটা কিন্তু ওই ফ্লোরিড ইনফেকশানে কনভার্টেড হতে পারে। তো অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে আমি ট্রেন জার্নি করলাম, লং ট্রেন জার্নি করলাম বা উপোস করেছিলাম সেদিনকে, তারপরেই সমস্যাটা শুরু হলো। সমস্যাটা হয়তো আগে থেকে ছিল, শরীর সেটাকে কমব্যাট করছিল, ওই ইমিউনিটি লড়াই করছিল। ওই যে ধাক্কাটা খেলো, জল কম খেলো, ফ্লাশ আউট হলো না, তখন বেড়ে গেল, বা লং জার্নিতে, এটা একটা বড় কারণ। পুরুষের ক্ষেত্রে আর একটা বড় কারণ হচ্ছে, বা মহিলাদের ক্ষেত্রে, বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এটা কারণ যে ইউরিন পুরোটা ক্লিয়ার হচ্ছে না, জমে থাকছে। জমা জলে যেটা মশা ডিম পাড়ে সেরকম ব্যাকটেরিয়ার গ্রোথও কিন্তু হতে পারে। এছাড়া যদি ইমিউনিটি ওভারঅল কম থাকে, ডায়াবেটিস খুব কমন একটা কারণ, ডায়াবেটিসে যে কোনো ইনফেকশন, বিশেষ ইউরিনারি ইনফেকশন কমন, বা যদি অন্যান্য কোনো রোগ থাকে যাতে ইমিউনিটি কম থাকে, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে এই জিনিস। স্যার, ইউরিন ইনফেকশন হলে মূলত কী লক্ষণ দেখা দেয়? প্রথম কথা হচ্ছে একটা বার্নিং সেন্সেশন, পেচ্ছাপ করার সময়তে জ্বালা হচ্ছে, বারে বারে প্রস্রাব হচ্ছে, প্রস্রাব ধরে রাখতে অসুবিধে হচ্ছে, জ্বর আসতে পারে, বমি হতে পারে বা বমি বমি ভাব একটা হতে পারে, সারা শরীরে গায়ে হাত পায়ে ব্যথা হতে পারে, তল পেটে ব্যথা হতে পারে, এবং প্রস্রাব ছাড়াও প্রস্রাবের দ্বারে ব্যথা হতে পারে। এই জিনিসগুলো কমন প্রবলেম। আচ্ছা স্যার, এটা ডিটেক্ট করার জন্য কি টেস্ট করতে হয়? খুব কমন হচ্ছে ইউরিন রুটিন অ্যান্ড কালচার। রুটিন টেস্টে কিছু কিছু প্যারামিটার্স আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে, বা সন্দেহ করি রাদার, যে ইউরিনারি ইনফেকশন আছে। কিছু টেস্ট, ডিপস্টিক বলি আমরা, সেগুলো করা যেতে পারে, তাহলে সেটা বলবে যে ইউরিন ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। কিন্তু স্পেসিফিক কোন ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং তার জন্য কোন ওষুধটা কার্যকর, সেটা জানার জন্য এই কালচার সেন্সিটিভিটি টেস্টটা গুরুত্বপূর্ণ। ফলে আমরা এই সন্দেহ করলে প্রথমেই রুটিন এবং কালচার দুটো টেস্ট একসঙ্গে করতে পাঠাই। কালচার রিপোর্টটা ইমিডিয়েটলি পাওয়া যায় না, 2-3 দিন টাইম লাগে। রুটিন রিপোর্টটা কয়েক ঘন্টার মধ্যে পাওয়া যায়। ফলে তখন আমরা ওই স্যাম্পলটা জমা দিয়ে ট্রিটমেন্টটা চালু করে দিতে পারি। স্যার, প্রাথমিক যে চিকিৎসা, অর্থাৎ এই যে সিমটমসগুলো আপনি বললেন, এর প্রাথমিক চিকিৎসাটা কি হলে? দুটো জিনিস, একটা হচ্ছে সিমটোম্যাটিক রিলিফ। পেশেন্ট কিন্তু বদার নয় যে আমার কি ইনফেকশন হয়েছে, আমার কোলাই হয়েছে না আমার ক্ল্যাবশিয়ালা হয়েছে, কী ধরনের ব্যাকটেরিয়া, তাতে বদার নয় পেশেন্টের সমস্যাটা। তো সমস্যাটা দুভাবে দূর করা যেতে পারে। একটা হচ্ছে সিমটোম্যাটিক রিলিফ, ধরুন আমি কিছু পেন কিলার দিলাম, সেটা আমি খুব কমনলি আমরা প্যারাসিটামল ইউজ করি, অন্য কড়া ডোজের হাইয়ার পেন কিলারের খুব একটা প্রয়োজনীয়তা হয় না। 2 নম্বর হচ্ছে কিছু ওষুধপত্র পাওয়া যায় যেটা ওই জ্বালা ব্যথা বা ইউরিনারি সিমটমগুলোকে কম করবে, সেইগুলো দিয়ে ট্রিটমেন্ট করা হয়। জল খাওয়ার পরিমাণটা বা শরীরে জলের ইনটেকের পরিমাণটা, সেটা আইভি হতে পারে, খুব সিভিয়ার ইনফেকশনে আইভিও দিতে হয়, ইন্ট্রাভেনাস থেরাপি। মোদ্দা কথা, শরীরে ইনটেকটা বাড়ানো হয় লিকুইডে। এছাড়া একটা ওই যেটা বললাম এক্ষুনি, যে ইউরিনটা পাঠিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তো কালচার রিপোর্টটা পাবো না, কয়েকটা দিন টাইম লাগবে, ধরুন 2 থেকে 3 দিন। তখন আমরা অনেক সময়তে একটা এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক স্টার্ট করি। মানে এম্পেরিক্যাল মানে বাংলায় বলতে হলে ওটাকে বলা যেতে পারে আন্দাজেই, কিন্তু সেই আন্দাজটাও আমরা ইনফেকশান এবং যে ড্রাগগুলো কমনলি ইউজ হয় বা কমনলি আমরা দেখেছি যে এফেক্টিভ হয়, সেইগুলো আমরা ইউজ করি। তখন এই ইন্টারিম পিরিয়ডটাতে ওই 2 দিন বা 3 দিন যতক্ষণ না কালচার রিপোর্টটা পেয়ে, ততক্ষণ এই অ্যান্টিবায়োটিক দেওয়া হলো। কালচার রিপোর্টটা হাতে পেলে তখন আমরা চেঞ্জ করার কথা ভাবি, বা যদি দেখি না ওই অ্যান্টিবায়োটিকটা এফেক্টিভ, তখন সেটাকেই কন্টিনিউ করা হয়। আচ্ছা
স্যার আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সময় কি খাওয়া এবং কি না খাওয়া, অর্থাৎ কী খাবো বা কী খাবো না, আর জল কতটা পরিমাণ খাবো? খাওয়া দাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুইড ইনটেক, জলের পরিমাণটা যেন বেশি হয়। তো আমরা সাধারণভাবে বলি আমাদের গরম মানে গ্রীষ্মপ্রধান দেশ আর কি, সেখানে মোটামুটি 3 লিটার জল খাওয়াটা জরুরি, তার থেকে কম হওয়াটা খুব একটা কাম্য নয়। তবে যদি সেই ব্যক্তির মানে আদারওয়াইজ মানে কার্ডিওলজিক্যাল বা অন্য কোনো রেনাল ফাংশন ইস্যুতে যে যদি রেস্ট্রিকশান থাকে সেটা আলাদা কথা, যদি না থাকে তখনই জল বেশি করে খাওয়ার কথা। আর খাওয়া দাওয়ার সঙ্গে সেরকম খুব একটা ডাইরেক্ট রিলেশন কিছু নেই ইউরিনারি ইনফেকশনে, তবে সহজপাচ্য খাবার, একটা শরীরে তো রোগ রয়েছে তখন সহজপাচ্য খাওয়াটাই বাঞ্ছনীয়। স্যার ইউরিন ইনফেকশন কি ছোঁয়াচে? আমার ইনফেকশন হয়েছে, আপনি আমাকে ছুলেন, তাতে কিছু ইনফেকশন কিন্তু হবে না, ওরমভাবে ছোঁয়াচে নয়। ছোঁয়াচেটা কীরমভাবে হতে পারে, যে কমন টয়লেট ইউজ করা হচ্ছে, ঠিক আছে, একজন ফিমেল বাড়ির ফিমেল মেম্বার কমন টয়লেট ওয়েস্টার্ন টয়লেট ইউজ করছে, করার সময় ওই যেখানে আমরা যে কমন যেখানটা বসে সিটটাতে সেখানে হয়তো কিছুটা ছড়িয়ে গেল, তারপরে সেটা ক্লিন করা হলো না, আবার আরেকজন ফিমেল মেম্বার এখানে ওইটা ইউজ করলো, তখন কিন্তু ওই ইউরিনটা ইনফেক্টেড ইউরিনটা ডাইরেক্টলি কন্ট্যাক্ট হতে পারে, সেই ক্ষেত্রে ছোঁয়াচে হতে পারে, মানে সেখানে ক্রস ইনফেকশনের একটা জায়গা তৈরি হয়। অথবা যদি পার্টনার থেকে একজন সেক্সুয়াল পার্টনার থেকে যখন ট্রান্সমিটেড হতে পারে ইউরিনারি ইনফেকশন, সেটাও কিন্তু তাহলে সেই হিসেবে ইউরিনটা ছোঁয়াচে হতে পারে ডাইরেক্ট কন্ট্যাক্ট, কিন্তু এরকম নয় যে তাকে আমি ছুলাম তার হয়ে যাবে, বা আমি একজন ইউরিন ইনফেকশনের রোগী দেখলাম আমার হয়ে যাবে, ওরকম নয়, একদমই সেরকমভাবে নয়। স্যার ঘন ঘন ইউরিন ইনফেকশন হওয়া কতটা ঝুঁকিপূর্ণ বা কতটা দুশ্চিন্তা? দুশ্চিন্তা করার দরকার নেই, কিন্তু অ্যাটেনশান দেওয়ার দরকার আছে, কারণ একজন মানুষের একাধবার কখনো ইনফেকশন হতে পারে, কিন্তু বারে বারে হচ্ছে মানে তার কোথাও অন্য কোনো একটা সমস্যা হচ্ছে, মানে ইদার ইমিউনিটিতে প্রবলেম হচ্ছে, অথবা এমন কোনো একটা এক্সপোজার আছে যেটা তার ইনফেকশন বারে বারে করিয়ে দিচ্ছে। অনেক সময় আরেকটা জিনিস হয় যে পুরোপুরি কিওর হলো না, মানে একটা ইনফেকশন হলো, ধরুন কমনলি আমরা 5 থেকে 7 দিন অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট, সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা হলো, তারপরে যদি ক্রস চেক না করা হয় যে তার ইনফেকশনটা পুরোপুরি সারলো কি না, সেটা হয়তো কিছুটা প্রশমিত হয়ে গেল কিন্তু রয়ে গেল, আবার কোনো একটা শরীরের দুর্বল মুহূর্তে সে মাথা চাড়া দিয়ে দেখা যাচ্ছে, এটাও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই। ফলে ওই বারে বারে সমস্যা হচ্ছে কেন, সেটার কারণটা জানাটা খুব জরুরি, বা অথবা এমন কোনো রোগ আছে কিনা যেটা ইমিউনিটি ডিপ্রেশন, ডায়াবেটিস, এটা খুব কমন, মানে আমরা অনেক সময় দেখেছি ইয়াং অ্যাডাল্ট ইউরিন ইনফেকশন বারে বারে নিয়ে আসছে, কোনো দিন তার ক্রস চেকই হয়নি যে ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস চেক করালাম মানে ব্লাড সুগার চেক করা হলো, দেখা গেল যে তার ব্লাড সুগার বেড়ে রয়েছে। স্যার ইউরিন ইনফেকশন আটকাতে কোনো ঘরোয়া উপায়? জল বেশি খাওয়া, যদি মেডিকেলি তার কোনো ইয়ে না থাকে, মানে প্রহিবিশন না থাকে যে না জল বেশি খাওয়া যাবে না, তাহলে জল বেশি খাওয়া। পাবলিক টয়লেট অ্যাভয়েড করা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। পাবলিক টয়লেট যদি ইন্ডিয়ান স্টাইল হয় অসুবিধে নেই, সেখান থেকে ছড়ায় না। কমোড ইউজুয়ালি অ্যাভয়েড করা, কমোড ইউজ করলে ওপরের সিটটা আমরা অনেক সময় অনেককে দেখেছি ফ্লাশ করে নিতে, আমি ফ্লাশ করে নিয়েছিলাম, ফ্লাশ করে কোনো লাভ নেই, ফ্লাশ করে ভেতরটা ক্লিন হচ্ছে, প্রবলেম হয় ওপরের সিটটা থেকে। অনেককে আমি পি সেফ বা এই জাতীয় বিভিন্ন কমার্শিয়ালি অ্যাভেলেবল বা কী বলে ওগুলোকে অ্যান্টিসেপটিক ইউজ করতে শুনেছি, আমি জানি না ওগুলো কতটা কার্যকরী। আমার মনে হয় তার থেকে যদি নো টাচ টেকনিকে যদি কেউ প্র্যাকটিস করে, যে পুরোপুরি না বসে ইউরিন করা, তাহলে সেটা কিন্তু কিছুটা হেলদি হতে পারে। এবং আর একটা জিনিস, আমি বেশ কিছু কেমিক্যাল ইউজ করে, কেমিক্যাল ক্লিনজিং এজেন্ট, খুব ভি ওয়াশ বলে একটা কমনলি আছে, আমি ভি ওয়াশের এগেনস্টে বলছি না, আমি বলতে চাইছি যে কোনো কেমিক্যাল ইউজ করার দরকার নেই। প্রতিবার ইউরিন করার পরে ক্লিন করে নিন জায়গাটা নর্মাল জল দিয়ে, সাবান দিয়ে, ঠিক আছে। আর যদি বাড়ির বাইরে সেটা সম্ভব না হয়, ড্রাই টিস্যু ইউজ করুন, ওয়েট টিস্যু না, ওয়েট টিস্যুতে কিছু কেমিক্যাল থাকে, অ্যালকোহলিক কেমিক্যালস থাকে, কারণ সেগুলো ইরিটেন্ট হতে পারে। তো সেইগুলো মানে ডাইরেক্টলি ইনফেকশন না করতে পারে, কিন্তু ইনফেকশনের একটা প্রাথমিক জায়গা তৈরি করে দিতে পারে, মানে ইয়ের জন্য, মানে উপকারে হতে পারে, কিন্তু উপকারের সঙ্গে সাথে অপকারও হতে পারে। ফলে যদি আমরা অ্যাভয়েড করি কমপ্লিটলি ড্রাই টিস্যু দিয়ে, তাহলে সেখানে কোনো কেমিক্যাল এজেন্টের কোনো সমস্যা রইল না, ঠিক আছে। অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম। তো আপনারা সবাই এই অনুষ্ঠান দেখছেন, নিজেদের ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সাবধান হন। স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার।